ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব যে এই যে যুদ্ধবিরতি হয়েছে এটা কতটুকু আসলে মধ্যপ্রাচ্যে কার্যকর হবে, আপনার কাছে কি মনে হয়? যুদ্ধবিরতি যে কার্যকর হয়েছে এরপরেও কিন্তু পাল্টাপাল্টি হামলা হয়েছে কিছুক্ষণ, তারপরেই ইরানের পক্ষ থেকে প্রথমে নিশ্চিত করা হয় ট্রাম্পের ঘোষণার পরে। অর্থাৎ ট্রাম্প যখন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এবং তিনি বললেন যে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কথা বললেন, এবং তারপরে কিন্তু কোনো পক্ষই কথা বলেনি। সেই ঘোষণার কয়েক ঘন্টা পর কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা পদক্ষেপ নেবে না। রবিউল, যেমনটা দেখা যাচ্ছিল যে যখন এই 12 দিন যাবত যুদ্ধ চলছিল, একে একে কিন্তু বিভিন্ন দেশ পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানাচ্ছিল। মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক শান্তি, সেই শান্তি বিঘ্নিত হবার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে যুদ্ধবিরতি আসলে কতটা কার্যকর ভূমিকা রাখবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায়? এই যুদ্ধবিরতির জন্য শুধু বিভিন্ন পক্ষের চাপ ছিল প্রথম থেকেই, এবং ডোনাল্ড ট্রাম্প যখন হামলা চালায় সেই হামলার আগে ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সফরে আসে, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে যখন সফর করে, তখন কিন্তু সেই দেশগুলো বলেছে যে ইরানের ওপর হামলা চালানো যাবে না। যদি হামলা চালানো হয় তাহলে কিন্তু পুরো অঞ্চলে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এবং তারা যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কা কিন্তু আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র যখন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালো, এবং সেই হামলার পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এই হামলা নিয়েও বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছে। বলা হচ্ছে যে এটি সিম্বলিক অ্যাটাক বা এটি প্রতীকী হামলা বলা হচ্ছে, যেন এমনভাবে হামলা চালানো হবে, কারণ আমরা জানি যে কাতারের সাথে ইরানের একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্ক ভালো থাকার কারণে তারা তাদেরকেও এক ধরনের, যেহেতু বন্ধু প্রতিম দেশ, সেই দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের এই হামলা অত্যন্ত দুর্বল এবং তাদেরকে আগে থেকেই জানানো হয়েছিল, এবং সেই হামলার বিভিন্ন যে প্রকৃতি সেটা দেখলেও বোঝা যায়, কারণ কোনো হতাহত হয়নি এবং হামলা সম্পূর্ণভাবে সফল করা হয়েছে। কিন্তু কাতারে যখন হামলা করা হলো তখন তো কাতার বলেছিল যে তাদের সার্বভৌমত্বে হামলা করা হয়েছে। সার্বভৌমত্বে হামলা হয়েছে এটি একটা বিবৃতি তো দিতে হবে, কারণ তার দেশে হামলা হয়েছে, সেই হামলার একটা বিবৃতি দেওয়ার অধিকার রাখে কাতার। কিন্তু আমরা দেখেছি যে এই হামলার পরে যেহেতু ইরান বলেছিল যে তারা মার্কিন সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করবে এবং হামলা চালাবে, তারা যেহেতু ঘোষণা দিয়েছে, সেই হামলার পাল্টা পদক্ষেপ হিসেবেই ইরান এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এরপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং এরপরে কিন্তু আসলে যুদ্ধবিরতির ঘোষণা আসলো। আমাদের কাছে কিছু সর্বশেষ তথ্য রয়েছে এই হামলার পর। আমরা জানি যে যুদ্ধবিরতি যখন কার্যকর হলো, সেই কার্যকর হওয়ার আগে রাতভর কিন্তু হামলা হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে, এবং সেখানে আমরা জানি যে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে 9 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 33 জন। এবং ইরানের যে পাল্টা হামলা চালিয়েছে, সকালেও হামলা চালিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক কয়েক মিনিট আগে, সেই হামলায় আমরা দেখেছি যে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। কোনো জায়গায় 4 জন বলা হচ্ছে, কোনো জায়গায় 5 জন বলা হচ্ছে, এবং আহত হয়েছে। এখন আমরা একটু দেখতে চাই যে এই যুদ্ধবিরতির পরে ইরানের কি প্রতিক্রিয়া ছিল, আমরা একটু দেখে নেব। ইরানের প্রতিক্রিয়া যে যুক্তরাষ্ট্রের এই যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা বলেছে যে এই হামলা সম্পূর্ণ অবৈধ। আরেকটি বিষয় যে মার্কিন যে হামলা, সেই হামলার জবাব তারা দিয়েছে বলা হচ্ছে, কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু হামলার পরে আমরা দেখলাম যে যুদ্ধবিরতি কার্যকর হলো। আরও একটি বিষয় যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি ট্রাম্পের ঘোষণার পরপরই তিনি টুইট দেন, এবং সেই টুইট পোস্টে, অর্থাৎ এক্সে যে পোস্ট করেন, সেই পোস্টে তিনি বলেছেন যে আমরা যুদ্ধ চাই না, কোনো হামলা চাই না, যদি ইরান যদি হামলা চালায় তাহলে পাল্টা পদক্ষেপ নিতে তারা প্রস্তুত আছে। আরও একটি বিষয় যে এই হামলা, যে রাতভর যে হামলা হলো, এই হামলার মধ্যেও কিন্তু ইরানে বিভিন্ন যে ইসরায়েলের যে এজেন্ট রয়েছে তারা সক্রিয় রয়েছে, এবং এরই মধ্যে 6 জনকে আটক করেছে। এখন এই যুদ্ধবিরতির পরে ইসরায়েলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে আমরা সেটি একটু দেখে নেব। ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু সরাসরি বলা হয়েছে তারা যে হামলা চালিয়েছে ইরানে, সেই হামলা সম্পূর্ণভাবে সফল হয়েছে। তাদের যে অপারেশন ছিল রাইজিং লায়ন, সেটি সফল হয়েছে, এবং একই সঙ্গে দাবি করা হয়েছে ইরানের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পরমাণু ব্যবস্থা, সেটি তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে। আরও একটি বিষয় যে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করে এই যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা জানি এই যুদ্ধবিরতির পরে এরই মধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দল তারা বলেছে যে এই যে ইরানের যুদ্ধবিরতি হলো, সেই যুদ্ধবিরতির পর এখন গাজাতেও যুদ্ধবিরতি আসা উচিত।
কিন্তু যে ইসরায়েলের সরকারের যে কট্টর ডানপন্থী যারা রয়েছে, যে দলগুলো রয়েছে, তারা এরই মধ্যে নেতানিয়াহুর সমালোচনা করেছে। তারা বলেছে যুক্তরাষ্ট্রের চাপের কারণে এই যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হচ্ছে। রবিউল, খুব সংক্ষেপে জানতে চাই, এখন পর্যন্ত যে দুই দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের কাছে বা গণমাধ্যম থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্য বলছে যে ইরানে প্রাণহানি বেশি হয়েছে এবং ইসরায়েলে সে তুলনায় অনেকটা কম। অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি সেটির হিসেব যদি না করি, তাহলে প্রাণহানির দিক থেকে আসলে ইরানের ক্ষতি বেশি হয়েছে কিনা এখন পর্যন্ত যে তথ্য? অবশ্যই ইরানের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, কিন্তু গণমাধ্যমে এখনও শুধু প্রাণহানির খবরটা আসছে, কিন্তু ক্ষয়ক্ষতির কোনো ছবি এখন পর্যন্ত খুব সেভাবে আসছে না। আমরা ইসরায়েলের ক্ষয়ক্ষতির ছবি পাচ্ছি, কিন্তু প্রাণহানির সংখ্যা খুবই কম। কিন্তু আমরা জানি যে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে বেশ গোপনীয়তা অবলম্বন করছে এবং তারা হতাহতের সংখ্যাটাও গোপন রাখার চেষ্টা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। সবশেষ আপনার কাছে যেটি জানতে যাবো সেটি হচ্ছে, ইরানে যে হামলা করলো ইসরায়েল, সেটি হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য। এখন ইরান কি সেই জায়গা থেকে আসলে ফিরে আসবে কিনা, বা তারা পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে কিনা? এখন এই যুদ্ধবিরতির পরে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে আবার যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা হয়তো পুনরায় শুরু হতে পারে। আবার ইরান যদি তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে, তাহলে ইরান আরও হয়তো কঠোর হতে পারে এবং তাদের যে পরমাণু অস্ত্রের যে আকাঙ্ক্ষা, সেটা হয়তো পূরণ করার চেষ্টা করবে। তবে আরও একটি বিষয় বলে রাখা ভালো, সেটি কি যুদ্ধবিরতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? তাহলে যুদ্ধবিরতি হয়তো প্রভাব ফেলতে পারে, কিন্তু আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে বারবার দাবি করে আসছে যে তারা পরমাণু অস্ত্র তৈরির খুবই দ্বার প্রান্তে, কয়েক সপ্তাহের মধ্যেই তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে, এই ধরনের দাবির প্রেক্ষিতেই কিন্তু ইরানের উপর হামলা হয়েছে। কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি। কারণ পরমাণু স্থাপনায় যদি হামলা হয়, সেই হামলায় যদি ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয়া সেটা ছড়ায়নি, তারা বলছে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইরানের পরমাণু যে স্থাপনা, সেই স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।